গুড আফটারনুন। আজ আমরা গ্র্যাভিটি লোড অন স্ট্রাক বিম বেসড অন ট্রিবিউটারি এরিয়া এই টপিকটাই মেইনলি দেখতে চাই। এটা আসলে একটা ব্রডার টার্মের আন্ডারে পড়ে। আমরা এই যে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ বিল্ডিং ফ্রেমস আন্ডার ভার্টিক্যাল অ্যান্ড ল্যাটারাল লোডস। আমরা ভার্টিক্যাল লোড যেটা, এটাকে আসলে গ্র্যাভিটেশনাল ফোর্স বলে থাকি বা গ্র্যাভিটি লোড বলি। তো ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অর্থাৎ গ্র্যাভিটির দিকে যে ফোর্সটা কাজ করে ওটাই হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, বা আমরা এটাকে অন্য নামে গ্র্যাভিটি লোডও বলে থাকি। ঠিক আছে। তো আমাদের মেইন টপিকটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ বিল্ডিং ফ্রেমস আন্ডার ভার্টিক্যাল এন্ড ল্যাটারাল লোডস। দুই ধরনের লোডের আন্ডারে আমরা ক্যালকুলেট করব, বিল্ডিং ফ্রেম অ্যানালাইসিস করব। তার মানে অ্যানালাইসিস অফ বিল্ডিং ফ্রেম মানেই বুঝতে পারছো যে কোনো একটা বিল্ডিং এর যে ফ্রেম হবে সেটা অ্যানালাইসিস করে তার শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এবং অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করার। তো আমরা সেটা করতে গেলেই আমাদের প্রথমে আসলে এই যে, যদি আমরা ভার্টিক্যাল লোডের আন্ডার অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করতে চাই, তাহলে একটা ফ্রেমের উপরে তার মানে একটা বিল্ডিং সিস্টেমের উপরে আসলে কিভাবে লোড গুলো আসে, ফ্লোর স্ল্যাব থেকে বিমের উপরে কিভাবে লোড যায়, সেটাই আমরা ক্যালকুলেট করে দেখবো আগে। তারপরে সেই লোডের জন্য ওই ফ্রেমের অ্যানালাইসিস কি হবে সেটা আমরা করব। হ্যাঁ, কলামের ট্রিবিউটারি এরিয়া ক্যালকুলেশনের মাধ্যমে আমরা অলরেডি কলামের অ্যাক্সিয়াল ফোর্স ক্যালকুলেট করা শিখেছি। আর ওখানে আলোচনায় বলেছিলাম যে বিমের ট্রিবিউটারি এরিয়া থেকে প্রথমে বিমের যে সাপোর্ট রিয়াকশন সেগুলা ক্যালকুলেট করা যায়, সেই সাপোর্ট রিয়াকশনে আসলে কলামের জন্য অ্যাক্সিয়াল ফোর্স হিসেবে কাজ করে। আমি কিছুটা টাস্ক সেখানে দিয়েছি। আজকে সেই বিমের রিয়াকশন গুলাই ক্যালকুলেট করা শিখবো আমরা মেইনলি, যে ফ্লোর স্ল্যাব থেকে কিভাবে বিমের উপরে আসলে লোড আসে, সেটা থেকে ওই বিম লোড কিভাবে কলামের উপরে ট্রান্সফার করে। তো বিমের উপরে যে লোডটা আসে সেটাই ক্যালকুলেশনের মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে। আর ওই বিমের যে সাপোর্ট রিয়াকশন সেটা নির্ণয় করতে পারলে কলামের অ্যাক্সিয়াল ফোর্স আসবে। তো এটা মানে কন্টিনিউয়াস একটা লোড পাথ যে আমরা বলি, ফ্লোর স্ল্যাব থেকে বিমে, বিম থেকে কলামে, কলাম থেকে ফাউন্ডেশনে, মানে ফুটিং এ, ফুটিং থেকে ফাউন্ডেশন সয়েলে লোড ট্রান্সফার হয়। এটা হচ্ছে সবার একবারে সকলের উপরের ধাপ আর কি। এক কথায় ফার্স্ট লোডটার অরিজিন থেকে কিভাবে আসলে ফাউন্ডেশন সয়েলে ট্রান্সফার হয় সেটার প্রথম যে ধাপ, সেই ধাপেরই আলোচনা আমরা করব। তো নিয়ে আমরা ফার্স্ট আজকে আলোচনা করছি গ্র্যাভিটি অর ভার্টিক্যাল লোড অন বিমস বেসড অন ট্রিবিউটারি এরিয়া। বিমের ট্রিবিউটারি এরিয়ার মাধ্যমে বিমের উপরে কি লোড আসে সেটা ক্যালকুলেট করা শিখব। তো ট্রিবিউটারি লোডিংস এর আমরা যদি একটু এখানে পড়ি, দেখো, when flat surfaces such as walls, floors or roofs are supported by a structural frame, it is necessary to determine how the load on these surfaces is transmitted to the various structural elements used for their support. যে আমরা যখন ফ্লোর স্ল্যাব ইউজ করছি, তাহলে ফ্লোর স্ল্যাবকে সাপোর্ট দিচ্ছে আইদার আমার কলাম যদি কলাম সাপোর্টেড স্ল্যাব হয়, অর বিম যদি বিম সাপোর্টেড স্ল্যাব হয়, তাহলে এই লোডগুলা কিভাবে ট্রান্সফার হয় সেটা জানা জরুরি। দেয়ার আর জেনারেলি টু ওয়েস ইন হুইচ দিস ক্যান বি ডান। ফ্লোর সিস্টেমে আসলে দুইটা ওয়েতে এটা আমরা করতে পারি। এক হচ্ছে ওয়ান ওয়ে ফ্লোর সিস্টেম দেখবো আমরা, যেটাকে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব বলি। আর একটা হচ্ছে টু ওয়ে স্ল্যাব বা টু ওয়ে ফ্লোর সিস্টেম। তো ওয়ান ওয়ে টু ওয়ে ফ্লোর সিস্টেম, এটা তোমরা স্ট্রাকচার 5 ক্লাস অলরেডি কিছুটা জানো। সেইটারই আসলে এখানে লোড ট্রান্সফার মেকানিজমটা কিরকম হয়, মানে কিভাবে আসলে ফ্লোর স্ল্যাব থেকে বিমের উপর লোড যায়, সেটাই আমরা বেসিক্যালি ক্যালকুলেট করে দেখাবো। The choice depends on the geometry of the structural system, the material from which it is made, and the method of its construction. আমরা আসলে কোন সিস্টেম চুজ করব, ওয়ান ওয়ে স্ল্যাব ইউজ করব নাকি টু ওয়ে স্ল্যাব ইউজ করব, এটা ডিপেন্ড করছে জিওমেট্রি অফ দ্য স্ট্রাকচারাল সিস্টেমের উপরে। তার মানে এখন একটা স্ল্যাবের আমার কলাম টু কলাম স্পেসিং কত বা বিম টু বিম স্পেসিং কত আমি ইউজ করছি, কোন ডিরেকশনে কয়টা বিম ইউজ করছি, সাপোর্ট কন্ডিশন কেমন, সাপোর্ট কন্ডিশন উপরে ডিপেন্ড করবে না অবশ্য, আহ, মানে বিম কয় ডিরেকশন আছে সেটার উপরে ডিপেন্ড করবে। আবার হচ্ছে কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করতেছি, আমি কি একটা টিম্বার ফ্লোর স্ল্যাব, মানে রিইনফোর্সড কংক্রিট ফ্লোর স্ল্যাবকে স্টিল বিম দ্বারা সাপোর্ট দিচ্ছি, অথবা রিইনফোর্সড কংক্রিট বিমকে টিম্বার দ্বারা সাপোর্ট দিচ্ছি। আমি ওল্ড কিছু স্ট্রাকচার দেখেছি আমাদের রিজিয়নে, একটা অনেক পুরনো ব্রিটিশ ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা একটা স্কুল বিল্ডিং দেখেছি, যেটাতে স্টিলের বিম আছে, মেশনরি কলাম আছে, মেশনরি ওয়াল আছে, স্টিলের বিম আছে, স্টিলের বিম এবং তার উপর আসলে আবার রিইনফোর্সড কংক্রিট, রিইনফোর্সড কংক্রিট না, হয়তো জাস্ট সিমেন্ট কংক্রিট, সিমেন্ট কংক্রিটও না আসলে, বেসিক্যালি বলা চলে লাইম কংক্রিট আছে। আবার কোথাও দেখেছি যে ওই লাইম কংক্রিটটা আসলে জাস্ট
টিম্বার বিমের উপরে রেস্ট করছে, আমি দুইটাই দেখেছি। এবং এই প্র্যাকটিস গুলা বিশ্বের অন্যান্য দেশে আছে, শুধু আমাদের দেশে হয়তো আমরা সাধারণ মোস্টলি আইদার মানে 90% ক্ষেত্রে আমরা রিইনফোর্সড কংক্রিট বিম এবং স্ল্যাব সিস্টেম ইউজ করি, কলাম তো রিইনফোর্সড কংক্রিট হয়। আর রিসেন্টলি কিছু কেসে আমরা স্টিলের ফ্রেমিং সিস্টেম ইউজ করি, আর জাস্ট কংক্রিটের ফ্লোর ইউজ করি, ফ্লোর স্ল্যাব ইউজ করি। কোন ধরনের ম্যাটেরিয়াল আসলে আমি ইউজ করতেছি সেটার উপরে ডিপেন্ড করে এই ওয়ান ওয়ে টু ওয়ে হতে পারে, আসলে দেখবো আমরা খেয়াল করে। তারপরে আর হচ্ছে মেথড অফ কনস্ট্রাকশন, কিভাবে কনস্ট্রাক্ট করতেছি আসলে, যে ফিক্স সাপোর্টেড নাকি ইন সাপোর্টেড, এই সাপোর্ট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে মেথড অফ কনস্ট্রাকশন মানে কোন ধরনের স্ল্যাব আমি ইউজ করতেছি। সাপোর্ট কন্ডিশন না, এখানে আমরা বলবো আসলে যে কোন ধরনের সিস্টেম আমি ইউজ করতেছি। সো ফর এক্সাম্পল যদি ওয়ান ওয়ে জয়েস সিস্টেম হয় তাহলে সেটা ওয়ান ওয়ে হবে, যদি টু ওয়ে জয়েস সিস্টেম বা ওয়াফল সিস্টেম হয় তাহলে ওয়াফল স্ল্যাব হবে। এই টাইপের উপরে ফ্ল্যাট স্ল্যাব ইউজ করতেছি নাকি এস সাপোর্টেড স্ল্যাব ইউজ করতেছি, ড্রপ প্যানেল আছে কি নেই, এগুলোর উপরে ডিপেন্ড করে আমার ওই সিস্টেমটা আসবে। তো ফার্স্ট হচ্ছে ওয়ান ওয়ে সিস্টেম দেখো, আর সেকেন্ড আসবে হচ্ছে টু ওয়ে সিস্টেম, আমরা দুইটাই আলোচনা করব। টু ওয়ে সিস্টেম, তো ফার্স্ট ওয়ান ওয়ে সিস্টেমটাই আমরা আলোচনায় নিয়ে আসি। A slab or deck is supported such that it delivers its loads to the supporting members by one-way action is often referred to as a one-way slab. তার মানে এখানে বেসিক্যালি মিন করছি যে কোনো একটা স্ল্যাবের সাপোর্ট সিস্টেম, স্ল্যাব অথবা ডেক, বিল্ডিং এর ক্ষেত্রে আমরা স্ল্যাব বলি, আর ব্রিজের ক্ষেত্রে যে পোর্শনের উপর দিয়ে আসলে যে লোকোমোটিভ ভেহিকল চলে, এক কথায় ট্রেন অথবা ট্রেন তো না আসলে, মানে রোডওয়ে ব্রিজ যদি হয়, হাইওয়ে ব্রিজ যদি হয়, তাহলে যে ডেকের স্ল্যাবের উপর দিয়ে ভেহিকল গুলা চলে সেটাকে বলা হয় ডেক, ডেক প্যানেল। তো স্ল্যাব অথবা ডেক, এটার সাপোর্ট সিস্টেম যদি এমন ভাবে হয় যে লোড শুধুমাত্র দুইটা ডিরেকশনে, মানে এক ডিরেকশনে আসলে ট্রান্সফার হয়, মানে আইদার এক্স ডিরেকশনে অথবা ওয়াই ডিরেকশনে, সেরকম যদি হয় তাহলে আমরা এটাকে ওয়ান ওয়ে স্ল্যাব বলি। আমরা ডিটেইলে আসছি দেখো। To illustrate the method of load transmission, consider the framing system shown in figure 211A, where the beams AB, CD, and EF rest on the girders AE and BF. এই যে ফিগারটা দেখো, ফিগার 211-1, এই যে হচ্ছে এ ফিগার। এখানে আমরা যদি মেকানিজমটা একটু এক্সপ্লেইন করতে চাই, ওয়ান ওয়ে সিস্টেম যে কিভাবে হলো সেটা যদি বোঝাতে চাই দেখো, তো এটা হচ্ছে যে আমার এই ভার্টিক্যাল এগুলো হচ্ছে কলাম, এরকম ভাবে ওই কর্নারে আর একটা কলাম আছে, এই এ পয়েন্টে সেখানে একটা কলাম আছে। তো এই এফ এবং বি এই কলামের উপরে দেখো যে এরকম একটা বিম আছে বিডিএফ, যেটা আসলে আমরা এটাকে গার্ডার বলতে পারি, গার্ডার বলতে পারি। আর এই গার্ডার দেখো, এই গার্ডারটা তার পারপেন্ডিকুলার ডিরেকশনে যে স্মল বিম গুলো আছে, এই যে তিনটা বিম, একটা হলো এ বি এই যে এই ডিরেকশনে, আর একটা হচ্ছে এই যে সিডি দেখো অ্যালফাবেট দিয়ে দেখানো আছে, আর একটা হচ্ছে এই যে ইএফ। এই তিনটা বিমকে কিন্তু এই বিডিএফ এবং এসিই এই বিম গুলা কিন্তু সাপোর্ট প্রোভাইড করতেছে। তাহলে কে কাকে সাপোর্ট দিচ্ছে আসলে, আমি সেইটার জন্যই এই লোড ট্রান্সফার মেকানিজমটা বুঝতে চেষ্টা করব। যে আমার ফ্লোর স্ল্যাবের উপরে এই যে দেখো এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেখানো আছে 100 পাউন্ড পার স্কোয়ার ফিট, প্রতি স্কোয়ার ফিট এরিয়াতে 100 পাউন্ড করে লোড আছে এই ফ্লোর স্ল্যাবের উপরে দেখো, এবং এটা কংক্রিটের ফ্যাস্ট এরিয়া দিয়ে দেখানো হচ্ছে, তার মানে এটা কংক্রিটের একটা ফ্লোর স্ল্যাব। এই কংক্রিট ফ্লোর স্ল্যাবের উপরে এটা সেলফ ওয়েট প্লাস এটার উপরে যে লাইভ লোড আছে সেটা প্রথমে সাপোর্ট দিচ্ছে কি আসলে, তাকে এই স্ল্যাবটাকে সাপোর্ট দিচ্ছে দেখো জাস্ট এই যে এই বিম গুলো, শুধুমাত্র এই তিনটা বিমই কিন্তু সাপোর্ট দিচ্ছে। আর এই তিনটা বিমকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে এই যে গার্ডার দুইটা, সেই গার্ডার দুইটাকে সাপোর্ট দিচ্ছে কিন্তু এই যে এই চারটা কলাম। তাহলে আমি এভাবে লোড লোড ট্রান্সফার মেকানিজমে বলতে পারি যে প্রথমে আমার স্ল্যাবের উপরে যে লোড আসছে সেটা যাবে এই তিনটা বিমে, সেই তিনটা বিম থেকে আলটিমেটলি এই যে অ্যাকশনের মাধ্যমে এই গার্ডারে যাবে, সেই গার্ডার থেকে লোড এই কলামে যাবে, কলাম থেকে এইটা যদি দশম স্তরি হয় সে তার নিচের স্টোরিতে, তার নিচের স্টোরিতে এভাবে ট্রান্সফার করতে করতে একবারে ফুটিং এ চলে যাবে, ফুটিং থেকে ফাউন্ডেশন সয়েলে চলে যাবে, ফাউন্ডেশন সয়েলে আবার ওই যে প্রেসার ভালভ আছে, প্রেসার গুলো ডিস্ট্রিবিউট হয়ে একটা সার্টেন ডেপথে গিয়ে ওই প্রেসার আসলে আলটিমেটলি জিরো হয়ে যায়। তো এভাবে প্রেসারটা মানে লোডটা দেখো ট্রান্সফার হতে থাকে।
তো এখন এটা ওয়ান ওয়ে হচ্ছে নাকি টু ওয়ে হচ্ছে সেটা জানানোর জন্য আমরা কিভাবে পড়বো। তাহলে এই স্ল্যাবটাকে দেখো, আমার জাস্ট এই যে উপরে তিনটা বিম এ বি সি ডি আর হচ্ছে ইএফ, এরাই কিন্তু সাপোর্ট প্রোভাইড করছে। তাহলে কোনো একটা লোড যদি উপরে যায় তাহলে সাপোর্ট কিন্তু আইদার, ফর এক্সাম্পল যদি আমি এই যে এখানে দেখো প্ল্যানটা দেখাইছি, এটা তো পিক্টোরিয়াল ভিউ এ তে, বি তে দেখো আইডিয়ালাইজড ফ্রেমিং প্ল্যান দেখানো আছে। তো সেইটার জাস্ট প্ল্যান এরিয়া যদি আমি দেখাই যে এটা হলো এবি বিম, তারপর হচ্ছে যে সিডি বিম, তারপর হচ্ছে ইএফ বিম, আর এদিকে যে গার্ডার দুইটা আছে এ সি ই, আর ডান পাশে যে গার্ডার এই যে বিডি এফ, সেভাবে দেখানো আছে, ঠিক আছে। এবং খেয়াল করে দেখো যে আমার যদি এই এ বি সি ডি প্যানেলের কোনো এক জায়গাতে এই যে এরকম পয়েন্টে একটা লোড আসে, তাহলে সেই লোডটা ডিরেক্টলি ট্রান্সফার হবে কিন্তু আইদার এই বিমে, মানে এই বিমে কিছুটা যাবে আর এই বিমে কিছুটা যাবে ফ্লোর স্ল্যাব থেকে। কারণ এই অপোজিট ডিরেকশনে কিন্তু এই যে এখানে আর ওই ওই পাশে কিন্তু কোনো ডিরেক্ট সাপোর্ট নাই স্ল্যাবের। তো যে কোনো লোড আসলে আলটিমেটলি এই পাশের দুইটা বিমে ট্রান্সফার হবে। অনুরূপভাবে এই সিডিইএফ প্যানেলে যদি কোনো লোড এখানে অ্যাপ্লিকেশন হয় তাহলে সেটাকে আইদার সাপোর্ট দিবে যে এই উপরের বিম অথবা নিচের বিম। কারণ হলো এই যে এই পাশে আর ওই যে এই পাশে কিন্তু কোনো সাপোর্ট নাই, ডিরেক্টলি স্ল্যাবের সাপোর্ট নাই। তাহলে এই ধরনের দেখো এক ডিরেকশনে মানে আইদার ওয়াই এক্স, পজিটিভ ওয়াই অথবা নেগেটিভ ওয়াই, কিন্তু ডিরেকশন একটাই, এক ডিরেকশন লোড ট্রান্সফার হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি ওয়ান ওয়ে লোড ট্রান্সফার মেকানিজম। এবং এই স্ল্যাবকে বলছি ওয়ান ওয়ে স্ল্যাব। ওয়ান ওয়ে ডিরেকশনে যদি লোড ট্রান্সফার হয়, ওয়ান ওয়ে লোড ট্রান্সফার মেকানিজম ফর্ম করছে, এক ডিরেকশনে লোড ট্রান্সফার হচ্ছে, তাহলে এটাকে বলবো ওয়ান ওয়ে স্ল্যাব ট্রান্সফার হয়, সেই জন্য এটাকে বলছি ওয়ান ওয়ে স্ল্যাব, ওয়ান ওয়ে স্ল্যাব। তো ওই ওয়ান ওয়ে স্ল্যাবের যদি ওয়ান ওয়ে স্ল্যাব হয় তাহলে ট্রিবিউটারি এরিয়া আমি কিভাবে ক্যালকুলেট করি। দেখো এটা হচ্ছে প্রিন্সিপল। ওয়ান ওয়ে স্ল্যাব যদি হয় তাহলে আমি প্রথমেই শিওর হব যদি কোনো স্ল্যাবের জাস্ট দুইটা ডিরেকশনে যদি সাপোর্ট থাকে, মানে দুই পাশে সাপোর্ট থাকে, চার পাশে সাপোর্ট না থাকে, তাহলে দুই পাশে যদি সাপোর্ট থাকে এই স্ল্যাবটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। এখন টু ওয়ে স্ল্যাব যদি হতে হতে হয় কি হতে হবে, আমি জাস্ট এরকম ভাবে বলবো যে কোনো স্ল্যাবে যদি চারদিকে সাপোর্ট থাকে তাহলে সেটা ওয়ান ওয়ে হতে পারে, টু ওয়ে হতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য স্প্যান রেশিও। আমরা সেখানে পরে আসছি, একটু পরে আসবো। বাট এতটুকু সার্টেন যে কোনো একটা স্ল্যাবে যদি অনলি দুই সাইডে সাপোর্ট থাকে, একটা স্ল্যাব প্যানেলের তো চারটা সাইড থাকে, তার যে কোনো দুইটা সাইডে যদি শুধু সাপোর্ট থাকে তাহলে এইটার হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। আবার একটা ক্যান্টিলিভার স্ল্যাব, এই যে পোর্স স্ল্যাব সাধারণত হয়ে থাকে, কোন একটা স্ল্যাবের ক্যান্টিলিভার পার্ট যদি থাকে, আমি এখানে যদি দেখাতে চাই, ধরো এটা একটা বিম, তার থেকে স্ল্যাবের কিছু পার্ট এখানে এরকম ওভার হ্যাং হয়ে আছে, তাহলে এই পয়েন্টের যে কোনো জায়গায় লোড পড়লে সেটা কিন্তু শুধুমাত্র এই বিম যে ডিরেকশন আছে সেই এক ডিরেকশনে ট্রান্সফার হবে, এমনকি ডাইরেক্ট পাশেও যাবে না। তাহলে এরকম যে কোনো একটা স্ল্যাবে যদি এক এক পার্শ্বে সাপোর্ট থাকে অথবা দুই পার্শ্বে সাপোর্ট থাকে তাহলে সেটা হবে ওয়ান ওয়ে স্ল্যাব, যে কারণ লোড ট্রান্সফার হবে এক ডিরেকশনে। কিন্তু এমনও স্ল্যাব যদি হয় যে কোনো একটা স্ল্যাবের তিন দিকে সাপোর্ট আছে কিন্তু এক দিক ফ্রি, সেক্ষেত্রেও সেটা কিন্তু আইদার ওয়ান ওয়ে হবে অথবা টু ওয়ে হবে। ইট ডিপেন্ডস অন দ্য স্প্যান রেশিও। তো সেখানে আমরা একটু পরে যাচ্ছি, বাট আপাতত এতটুকু কনফার্ম করো যে কোনো একটা স্ল্যাবে যদি এক সাইডে অথবা দুই সাইডে সাপোর্ট থাকে তাহলে সেটা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব। স্প্যান রেশিও যাই হোক না কেন সেটা ওয়ান ওয়ে স্ল্যাব হবে। এবং যদি আমি শিওর হই যে এটা ওয়ান ওয়ে স্ল্যাব তাহলে তার ট্রিবিউটারি এরিয়া, কোন একটা বিমের ট্রিবিউটারি এরিয়া হবে ওই বিমের, ফর এক্সাম্পল আমি যদি এই যে সিডি বিমটা নিতে চাই, সিডি বিমের দুই পার্শ্বে যে স্প্যান গুলো আছে সেই স্প্যান বরাবর ঠিক আমি এই মাঝ বরাবর এরকম প্যারালাল লাইন টেনে ফেলবো, এ বি এর প্যারালাল, সিডি এর প্যারালাল লাইন টেনে ফেলবো ঠিক মাঝ লেন বরাবর। তার মানে এই যে বিডি এটা হচ্ছে 5 ফিট দেখো, আর ডিএফ যেটা সেটাও 5 ফিট। তাহলে এই 5 ফিট 5 ফিটের ঠিক মাঝ বরাবর এরকম একটা লাইন টেনে ফেলবো। অনুরূপ ভাবে সিডিইএফ প্যানেলেরও ঠিক মাঝ বরাবর এরকম এই সিডি এর প্যারালাল একটা লাইন টেনে ফেলবো। তাহলে এই যে যে এনক্লোজড এরিয়া আমি পেলাম, এই যে এই পাশের গার্ড আর এই পাশের গার্ডার মিলিয়ে মানে আনসাপোর্টেড লেন যতটুকু আছে,
এই যে এনক্লোজড এরিয়াটা পেলাম সেটাই হবে এই সিডি বিমের ট্রিবিউটারি এরিয়া। তো যেহেতু দেখো ট্রিবিউটারি এরিয়া এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার এরিয়া, আমরা সিডি বিমের প্রতি ফিট লেন্থে কতটুকু লোড আসছে সেটা ক্যালকুলেট করতে চাই। তো এখানে দেখো এই যে লোড যেটা ডব্লিউ দেওয়া আছে সেটা হচ্ছে পার স্কোয়ার ফিটে 100 পাউন্ড পার স্কোয়ার ফিট। তো আমি এই যে এই টোটাল লেন্থ টোটাল উইডথ এটা হচ্ছে বি ইকুয়াল টু 5 ফিট, এটা দিয়ে যদি এই ডব্লিউটাকে গুণ করে দেয় তাহলে প্রতি ফিট লেন্থ অফ সিডি বিম এর উপরে কতটুকু লোড আসছে সেটা আমি পেয়ে যাব। তো তাহলে আমার এই যে লোডটা দেখো, এই লোডটা আলটিমেটলি আসলো কোথা থেকে, যে 100 পাউন্ড পার স্কোয়ার ফিট, প্রতি স্কোয়ার ফিটে লোড আসছিল 100 পাউন্ড করে। তাহলে এখন আমি সেটাকে যদি এই যে বি দ্বারা গুণ করে দেই, 5 ফিট দ্বারা গুণ করে দেই, তাহলে এটা হয়ে যায় 500 পাউন্ড পার ফিট, কারণ একটা ওয়েট দ্বারা আমি গুণ করে দিয়েছি দেখো। তাহলে 500 পাউন্ড পার হিট হয়ে গেল এখন, এবং সেইটাই হবে আমার তাহলে সিডি বিমের উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। কারণ দেখো এই সিডি বিমের উপরে ট্রিবিউটারি এরিয়ার উইডথ সকল জায়গায় সমান, তাহলে প্রত্যেক জায়গাতেই এই একই ম্যাগনিটিউডের লোড আসবে। যদি কোথাও উইডথ কম বেশি হতো তাহলে কিন্তু ম্যাগনিটিউড কম বেশি হতো, এই যে উইডথ যদি কম বেশি হতো 5 ফিটের জায়গায় 3 ফিট হতো কোথাও, তাহলে ম্যাগনিটিউড কম বেশি হতো। কিন্তু যেহেতু উইডথ এই থ্রু আউট দ্য স্প্যান, সিডি এর স্প্যান বরাবর এটা সেম, তাহলে এর উপরে ডিস্ট্রিবিউটেড লোড যে এরকম ইউনিফর্মলি চলে আসবে। এবং আমি যেহেতু এটা দেখো সিম্পল সাপোর্ট, আসলে এই মেকানিজমে দেখেও বোঝা যায় আমরা এই বিমটাকে আহ এই বিমটাকে নিচের যে গার্ডার আছে সেই গার্ডারের সাথে এমন ভাবে সেট করি, বেসিক্যালি ও সেটা না, স্ল্যাবটাকে স্ল্যাবটাকে এই বিমের সাথে আসলে এমন ভাবে কানেক্ট করা হয়, এটা অনেকটা সিম্পল সাপোর্টের মতো আলোচনা করে, আচরণ করে আর কি। যে কারণে এখানে সিম্পল সাপোর্ট দেখো, একদিকে আছে রোলার আর একদিকে হিঞ্জ দিয়ে দেখানো আছে। এইটা হচ্ছে হিঞ্জ বলি আমরা, এটা হলো হিঞ্জ, যেখানে আসলে হরাইজন্টাল রিয়াকশন আসে আবার ভার্টিক্যাল রিয়াকশনও আসে। কিন্তু এইটা হচ্ছে রোলার, রোলার কোনো হরাইজন্টাল রিয়াকশন নিতে পারে না, মানে রিয়াকশন নিতে পারা মানে বাধা দেওয়া, কোনো একটা ডিরেকশনে মুভমেন্টে বাধা দেওয়া। তো এটা যদি হরাইজন্টালি মুভ করতে চায় সেটা পারে, এটা হচ্ছে হরাইজন্টাল ক্যাপাসিটি জিরো, হরাইজন্টাল রেজিস্ট্যান্স জিরো, কিন্তু ভার্টিক্যালি মুভ করতে চাইলে পারে না, সেই জন্য এটা ভার্টিক্যাল রিয়াকশন দিতে পারে। তো এইটা আসলে তখন একটা ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন ইউজ করে, যেহেতু স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার হচ্ছে, আমি সাপোর্ট রিয়াকশন নির্ণয় করতে পারছি। এবং দেখো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হলে 500 পাউন্ড পার ফিটের তোমার টোটাল লেন্থ হচ্ছে 10 ফিট, তাহলে 10 দ্বারা গুণ করে হাফ হাফ রিয়াকশন আসবে এই যে লেফট সাপোর্টে, হাফ রিয়াকশন আসবে রাইট সাপোর্টে। তাহলে আহ, এই সিডি বিমের জন্য আমি লোড পেয়ে গেলাম, আবার সেই লোড থেকে তার যে সাপোর্ট রিয়াকশন সেগুলোও কিন্তু আলটিমেটলি ক্যালকুলেট করতে পারি। যে 500 টাইমস হচ্ছে 10, তার মানে 5000। আর যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড একটাই মাত্র স্প্যান, তাহলে অর্ধেক রিয়াকশন এই বাম পাশে আসবে, অর্ধেক রিয়াকশন ডান পাশে আসবে। আর এটার উপরে কোনো ধরনের হরাইজন্টাল ফোর্সের অ্যাপ্লিকেশন না থাকায় এই যে হরাইজন্টাল রিয়াকশন এখানে যেটা আসবে সেটা হচ্ছে জিরো। আর এখানে কোনো হরাইজন্টাল রিয়াকশন ডেভেলপই করবে না, কারণ এটা সেই ক্যাপাসিটি নেওয়ার ক্ষমতা নাই, মানে সেই ফোর্স নেওয়ার ক্যাপাসিটি নাই এক কথা। তো এভাবে তাহলে আমি সিডি বিমের ট্রিবিউটারি এরিয়াটা পেয়ে গেলাম। এখন আমি যদি এবি বিমের ট্রিবিউটারি এরিয়া ক্যালকুলেট করতে চাই, এ বি আর হচ্ছে ইএফ দুইটার জন্য একই হবে, আমি এখানে দেখাতে চাই এবি বিমের জন্য, এবি বিমের ট্রিবিউটারি এরিয়া এ বি। এখানেও দেখো আমরা এমন ভাবে কানেক্ট করি, এটা আসলে সিম্পল সাপোর্টিভ হয়, একটা হিঞ্জ হবে আর একটা রোলার হবে, আমরা এইভাবে ধরতে পারি। এটার উপরেও ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আসবে, কারণ হলো দেখো এটা ট্রিবিউটারি এরিয়া কতটুকু, এই যে এ বি বিমের একইভাবে ট্রিবিউটারি, যেহেতু ওয়ান ওয়ে স্ল্যাব আমি যে এই বরাবর লাইন টেনে নিয়েছি, তাহলে এই এ বি এর উপরে যে লোড লোডটুকু আসবে সেটা হচ্ছে এই এরিয়াটা, এর পাশে আর যেহেতু কোনো স্ল্যাব নাই তাহলে সেখান থেকে তো লোড আসবে না। তাহলে এই যে রেক্টেঙ্গুলার এরিয়ার লোড এবি এর উপরে যাচ্ছে, আমরা কি করতে পারি, এই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড 100 পাউন্ড পার স্কয়ার ফিট কে এইটার উইডথ 2.5 দ্বারা গুণ করতে পারি। তাহলে 2.5 দ্বারা গুণ করলে দেখো 250 পাউন্ড পার ফিট চলে আসবে এবি এর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হিসাবে। 250
50 পাউন্ড পার ফিট। তাহলে আমরা এই এবি বিমের উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড পেয়ে গেলাম 250 পাউন্ড পার ফিট। তাহলে এখান থেকে দেখো আমি রিয়াকশন, এই যে এটার লেন্থ হচ্ছে 10 ফিট, আমি এটা রিয়াকশন কিন্তু পেয়ে যাব। টোটাল 2500 এর হাফ এখানে আসবে হচ্ছে 1250 পাউন্ড। তাহলে অনুরূপভাবে এই লেফট সাপোর্টের রিয়াকশন যা হবে, রাইট সাপোর্টের রিয়াকশনও কিন্তু তাই হবে। ঠিক আছে, দুইটা রিয়াকশনই ভার্টিক্যাল রিয়াকশন একই হবে। আর কোনো হরাইজন্টাল ফোর্স অ্যাপ্লিকেশন না থাকায় এখানে হরাইজন্টাল রিয়াকশন হবে 0। তো এইভাবে তাহলে দেখো আমি এখন অন্য কালার দিয়ে আবার যদি একটু দেখাই, এই এ বি বিম থেকে এখন যদি বিডিএফ গার্ডারের লোডিং ডায়াগ্রাম অঙ্কন করতে চাই, বিডিএফ গার্ডারে দেখো দুই পাশে দুইটা কলাম সাপোর্ট আছে বিডিএফ গার্ডারের। তাহলে এখানে একটা রিয়াকশন আসবে, এখানে আর একটা রিয়াকশন আসবে। আর বিডিএফ গার্ডারের উপরে রেস্ট করছে কে কে? এই যে তিনটা বিম এসে কিন্তু রেস্ট করতেছে। তাহলে এ বি বিমের এই বি এন্ড থেকে দেখো একটা ফোর্স এখানে আসবে, এবং সেই ফোর্সের ম্যাগনিটিউড কত হবে? 1250 পাউন্ড। তার মানে একটা বিমের রিয়াকশন দেখো সাপোর্টিং বিমের জন্য অ্যাপ্লাইড ফোর্স হয়ে যাচ্ছে। অনুরূপ ভাবে তাহলে ইএফ বিম থেকেও দেখো এ বি এর সমান ম্যাগনিটিউডের ফোর্স কিন্তু এই এফ এন্ডেও আসবে। এ বি আর বি এফ দেখো দুইটারই কিন্তু ট্রিবিউটারি এরিয়া যে সেমই, তার মানে একই ধরনের রিয়াকশন এখানে আসবে। তার মানে এখানে যে দেখো 1250 পাউন্ডের আর একটা ফোর্স আসবে হচ্ছে, আমি যদি এটা বি এন্ড বলি আর এটা এফ এন্ড বলি, তাহলে এফ এফ এন্ডেও একটা ফোর্স আসবে 1250 পাউন্ডের। আর মিড স্প্যান এই যে ডি পয়েন্টে সেখানে রিয়াকশন আসবে কত? এই যে আমরা সিডি বিমের জন্য যেটা নির্ণয় করেছি কত, 2500 পাউন্ড। তাহলে এখানে আমার লোড আসবে 2500 পাউন্ড। তাহলে খেয়াল করে দেখো পার্থক্য গুলা কোথায়। আমরা এই যে যেটাকে গার্ডার বলছি বিডিএফ অর এসিই, সেইগুলা লোডিং ডায়াগ্রাম কিরকম, তার উপরে শুধুমাত্র এই যে এরকম কনসেন্ট্রেটেড ফোর্স আসছে, যেগুলা আসলে ওইটা যে বিম তিনটাকে সাপোর্ট করছে তাদের সাপোর্ট রিয়াকশন। অথচ এ বি বিম, সিডি বিম এবং ইএফ বিম যারা ডিরেক্টলি স্ল্যাবকে সাপোর্ট দিচ্ছিল তাদের উপরে যেরকম ডিস্ট্রিবিউটেড লোড চলে আসলো, এবং সেইগুলাই দেখো তোমার এই যে আইডিয়ালাইজড গার্ডার যেটা বিডিএফ, এই যে নিচে এখানে দেখানো আছে এসিই দিয়ে দেখিয়েছে ওরা, এএসসিই টা দেখিয়েছে ওই পাশে। তো এ পয়েন্টে যে দেখো 1250 পাউন্ড আসছে, ই পয়েন্টে 1250 পাউন্ড আসছে, আর সি পয়েন্টে 2500 পাউন্ডের লোড আসছে। দেখো এক্স্যাক্টলি দেওয়া আছে। এখন তাহলে আমি এইটারও সাপোর্ট রিয়াকশন নির্ণয় করে ফেলতে পারি। দেখো এই পাশে সাপোর্ট রিয়াকশন আর এ যেটা, সেটা কত হবে? সেটা হবে এই যে 1250 পাউন্ড প্লাস এই 2500 এর আরো অর্ধেক, তার মানে আলটিমেটলি এখানে 1200 2500 পাউন্ড আসবে। অনুরূপ ভাবে আর বি যেটা, আর ই ভার্টিক্যাল যেটা আর কি, সেটাও কিন্তু 2500 পাউন্ড আসবে। তো তাহলে এখন দেখো আমি যদি এফ কলামের অ্যাক্সিয়াল ফোর্স ক্যালকুলেট করতে চাই, ই কলামের অ্যাক্সিয়াল ফোর্স পেতে চাই, তাহলে এই যে ভার্টিক্যাল রিয়াকশন ই যেটা, ই পয়েন্টের বিমের ভার্টিক্যাল রিয়াকশন যেটা, সেটাই কিন্তু ই কলামের অ্যাক্সিয়াল ফোর্স। তাহলে অ্যাক্সিয়াল ফোর্স ইন কলাম ই, অ্যাক্সিয়াল ফোর্স ইন কলাম ই আমরা পেয়ে গেলাম এইটাই 2500 পাউন্ড। ঠিক আছে, তো এভাবেই দেখো বিমের সাপোর্ট রিয়াকশন থেকেও আমরা অ্যাক্সিয়াল ফোর্স অফ কলাম ক্যালকুলেট করতে পারি। এখন এই বিম অ্যানালাইসিস করে আমরা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে ফেলবো, তাহলে বিমের ডিজাইন ক্যারি আউট করতে পারবো। বিম ডিজাইন আমরা স্ট্রাকচার 5 এ শিখেছি, আবার কলাম ডিজাইন আমরা এই ক্লাসের শুরুতে শিখেছি। কলামের অ্যাক্সিয়াল ফোর্স জেনে গেছি, কলামের সেকশন সাইজ কত লাগবে বের করতে পারবো। অনুরূপভাবে স্ল্যাব ডিজাইন আমরা স্ট্রাকচার 5 এ শিখেছি।
স্ল্যাবের উপরে কতটুকু ফোর্স আসছে, আমরা সেটা ক্যালকুলেশন কিভাবে করতে হয় তোমাদেরকে স্ল্যাব ক্লাসে দেখানোর কথা। সেই ফোর্সটাই কিন্তু এই যে এখানে 100 পাউন্ড পার ফোর্স দেখানো আছে। অথবা কলামের ক্লাসও আমরা শুরুতে দেখিয়েছি যে স্ল্যাবের লোড বিএনবিসি থেকে কিভাবে ক্যালকুলেট করতে হয়। কলামের স্ল্যাবের সেলফ ওয়েট প্লাস হচ্ছে বিএনবিসি থেকে লাইভ লোড, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল লোড কিভাবে নিতে হয় সেগুলো আমরা দেখেছি। তো এখানে সেই ফ্লোর লোডটাই দেওয়া আছে 100 পাউন্ড পার স্কোয়ার ফিট। তো সেটা দিয়ে আমি স্ল্যাব ডিজাইন করতে পারবো। স্ল্যাব থেকে তার যে সাপোর্টিং বিম আছে, বিম গুলার এই যে রিয়াকশন ক্যালকুলেশন করে, লোড ক্যালকুলেশন করে, এখন আমি এটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করলে আমি বিম ডিজাইন করতে পারবো। আবার এইটার থেকেই আমি দেখো কলামের অ্যাক্সিয়াল ফোর্স পেয়ে গেলাম, তাহলে এখন কলাম ডিজাইন করতে পারবো। আবার কলামের ট্রিবিউটারি এরিয়া থেকে ডিরেক্টলি আমি কলামের অ্যাক্সিয়াল ফোর্স পেতে পারি, সেটার থেকেও আমি কলামের ফোর্স ক্যালকুলেট করে কলাম ডিজাইন করতে পারবো। তো মানে আমাদের এই যে ডিজাইন প্রসিডিউরটা দেখো, আগেই আমাকে অ্যানালাইসিস করতে হচ্ছে, তারপরে ডিজাইনে যেতে হবে। যদিও বা তোমাদের কোর্সটা একটু উল্টা ভাবে সাজানো, আগে ডিজাইন শিখে পরে হচ্ছে অ্যানালাইসিসে আসতেছে। তো বিমের এই যে এরকম অ্যাপ্রক্সিমেট আমরা ফ্লোর সিস্টেম থেকে আসলে এটা অ্যাপ্রক্সিমেট না, এটা এক্স্যাক্টলি আমরা লোড ক্যালকুলেট করলাম এবং এক্স্যাক্ট অ্যানালাইসিস এটা সম্ভব। কিন্তু বিল্ডিং সিস্টেমে আমরা আসলে এরকম এক্স্যাক্ট অ্যানালাইসিস হয়তো করতে পারবো না, কারণ আমাদের জন্য সাপোর্ট এরকম সিম্পল সাপোর্ট থাকবে না। এখানে যেমন এই যে একটা হিঞ্জ একটা রোলার ধরতে পারছি, আমাদের যে 3 ডাইমেনশনাল বিল্ডিং সিস্টেম সেখানে এরকম হিঞ্জ সাপোর্ট রোলার সাপোর্ট পাবো না। সবগুলো পাবো হচ্ছে ফিক্সড, এবং ফুললি ফিক্সড হবে কিছু, আবার কিছু হবে সেমি সেমি রিজিড। ফুললি রিজিড কিছু হবে, কিছু হবে সেমি রিজিড। তো এর উপরে ডিপেন্ড করে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস আমরা করব, যেটা নেক্সট ক্লাসে আসবে, পরবর্তী ক্লাসে। তার আগে আমরা এই যে বিমের উপরে কিভাবে লোড আসে সেইটাই আজকে দেখতে চাই। তো একটা ওয়ান ওয়ে সিস্টেম আমরা দেখে নিলাম। এখন আমরা আসবো আরো কিছু ওয়ান ওয়ে সিস্টেমে। আমরা এই এক্সাম্পলটা যেটা দেখলাম সেটাতে শুধুমাত্র দুই দিকে সাপোর্ট ছিল। দেখো খেয়াল করে, স্ল্যাবের দুই দিকে অনলি সাপোর্ট ছিল। কিন্তু এখন যদি এমন হয় যে স্ল্যাবের চারপাশেই সাপোর্ট আছে, তখন আমি এটাকে কি ওয়ান ওয়ে বলবো নাকি টু ওয়ে বলবো? তার জন্য আমাদের একটা রেশিও নির্ণয় করতে হবে। সেই রেশিওটা হচ্ছে আমরা স্প্যান রেশিও বলি। দেখো, এটা আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট এসিআই, যেটাকে আমরা সাধারণত ডিজাইনের রেফারেন্স হিসেবে নেই। মানে বিএনবিসি আসলে এসিআই কোড এর যে 18 ভার্সন আছে সেটাকেই অনেকটা কোড করে আমরা বলবো, এবং ওল্ডার ভার্সন কোড করে। আমাদের বিএনবিসি 2020 যেটা আসছে সেটা এসিআই কোডে সম্ভবত 99 বা 2008 ভার্সন আসছে। 2006, 2006 না 2008, সম্ভবত 99 ভার্সন এরকম আসছে, আমার এক্স্যাক্টলি মনে নাই, ভুলে গেছি। তো এই তাদের ডেফিনিশন অনুযায়ী আমরা যদি কোন একটা বিম স্ল্যাবের জন্য দেখি যে তার চার সাইডে আসলে সাপোর্ট আছে, চার সাইডেই যদি সাপোর্ট থাকে, তখন আমি এটা লংয়েস্ট স্প্যানকে L2 ধরবো। যেটা লং লং ডাইমেনশন সেটাকে ধরবো হচ্ছে L2। দেখো L2টা হবে হচ্ছে লার্জেস্ট, লার্জেস্ট যে ডাইমেনশন সেটা হচ্ছে L2 বলবো, আর L1 বলবো হচ্ছে শর্টেস্টটাকে। দুইটার মধ্যে যেটা শর্ট সেটা হচ্ছে L1, যেটা লং সেটা হচ্ছে লার্জেস্ট। এখন যদি এই L2/L1 রেশিও 2 এর চেয়ে বড় হয়, তাহলেই বলবো শুধু ওয়ান ওয়ে স্ল্যাব। খেয়াল করো, এখানে ওয়ান ওয়ে বলতে আমরা কিন্তু বেসিক্যালি বুঝছি যে লোড ট্রান্সফার হবে এক ডিরেকশনে। কিন্তু আমরা উপরের এক্সাম্পলে দেখলাম যে দুই দিকে সাপোর্ট থাকলে একদিকে লোড ট্রান্সফার হওয়া ছাড়া উপায় নাই। এমনকি সাপোর্ট যদি শুধু একদিকে থাকে, যেমন ক্যান্টিলিভার স্ল্যাব, সেখানেও লোড ট্রান্সফার একদিকে হচ্ছে, যে জন্য আমরা এটাকে ওয়ান ওয়ে স্ল্যাব বলেছি। কিন্তু বোথ সাইডে যদি সাপোর্ট থাকে, সরি, অল ফোর সাইডে যদি সাপোর্ট থাকে, অথবা তিন সাইডে সাপোর্ট আছে কিন্তু এক সাইডে সাপোর্ট নাই, সেরকম যদি হয়, তখন আমাকে তিন সাইড বা চার সাইডে সাপোর্ট থাকলে তখন আমাকে L2/L1 রেশিও বের করতে হবে। তার মানে লংগেস্ট স্প্যান ডিভাইডেড বাই শর্টেস্ট স্প্যান ডাইমেনশন এর রেশিও বের করতে হবে, এবং সেই রেশিওটা যদি 2 এর চেয়ে বেশি হয়, 2 এর চেয়ে ইকুয়াল হলেও হবে না, 2 এর চেয়ে যদি বেশি হয় তাহলেই সেটাকে বলবো ওয়ান ওয়ে। তার মানে কি বোঝা যাচ্ছে যে কোন একটা স্ল্যাবের স্প্যান রেশিও যদি 2 এর চেয়ে বেশি হয়, তাহলে এটার একদিকে লোড ট্রান্সফার হয়, এটাই মিন করছে। লোড ট্রান্সফার হবে একদিকে। আসলেই কি তাই? আসলেই তাই কিনা সেটা আমরা একটু চেক করতে পারবো, নিচে গিয়ে আমরা চেক করে দেখবো যে এরকম যদি স্প্যান রেশিও L/2 আর L2/L1 যদি 2 এর চেয়ে বেশি হয়, তাহলে এই লোডটা মেইনলি আসলে যে শর্ট ডিরেকশনে ট্রান্সফার হয়,
এই যে এরকম কোন একটা পজিশনে যদি আমি লোড অ্যাপ্লাই করি, তাহলে এটার শর্টেস্ট ডিস্টেন্সের যে বিম আছে সেই বিমেই লোডটা যাবে। এখান থেকে বিম আসলে এই যে ফার্থেস্ট ডিস্টেন্সে যে বিম গুলো আছে সেখানে লোড যাবে না, মানে যেতে চায় না আসলে। যাওয়ার এই লংগেস্ট স্প্যানে যাওয়ার আগেই এই শর্টেস্ট স্প্যানে লোড ট্রান্সফার হয়ে যায়। কারণ হচ্ছে এখানে যে কম্প্যাটিবিলিটি ইকুয়েশন, ডিসপ্লেসমেন্ট যদি আমরা সেম রাখতে চাই সেইটার ক্ষেত্রে এরকম হয়ে যায়। তো আমরা দেখবো যে ডিসপ্লেসমেন্ট কন্ট্রোলের জন্য আহ এই যে WL⁴ এরকম একটা রেশিও চলে আসে। তো বোথ ডিরেকশনে যদি আমরা লোড ট্রান্সফার মেকানিজম দেখি, ফর্মুলাটা আসলে এরকম আসে, দেখবা যে WL⁴, ফর এক্সাম্পল L2⁴/WL1⁴, এরকম রেশিওটা আসবে, ঠিক আছে? তো লোড 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 রেশিও যদি আমরা বের করতে চাই, শর্ট ডিরেকশনে PS বাই পি লং এরকম যদি বের করতে চাই, উল্টা হচ্ছে কিনা আমি জানি না, আগে আমরা বের করে দেখি। এখন দেখো আলটিমেটলি L2 যদি 2L1 হয়ে যায়, L1 এর চেয়ে L2 যদি দ্বিগুণ হয় এবং তার চেয়ে বেশি হয় বেসিক্যালি, বাট আমি ইকুয়ালটাই লিখলাম। যদি ইকুয়ালটাও লিখি তাহলে দেখি L2 2L1 লিখলে এখানে ডব্লিউ কাটা যায়। L2 তাহলে 2⁴ করলে কিন্তু 2L1⁴ হয়ে যায়, আর নিচে যে L1⁴ থাকলো। তাহলে দেখো উপরে 2⁴ করলে কিন্তু এটা 16 হয়ে যায়। 16 L1⁴ কেটে গেল, 16/1 থাকলো আর। তাহলে আলটিমেটলি আমি এমন ভাবে বলতে পারি যে PS তাহলে 16 টাইমস, এই যে এটা আর এটা মাল্টিপ্লিকেশন, ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি এখানে, PS 16 টাইমস পি লং। তার মানে লং ডিরেকশনে যে লোড যায় তার 16 গুণ যায় হচ্ছে শর্ট ডিরেকশন। এই যে লং ডিরেকশন মানে এই যে এই দিকে লং ডিরেকশনে যে লোড যায় তার 16 গুণ লোড যায় হচ্ছে শর্ট ডিরেকশনে। তো আমরা এই জন্যই এটাকে এই 16টাকেই ধরে নেই যে 16 গুণ লোড যেহেতু যায়, তার মানে ওই লং ডিরেকশনে কোনো লোডই যায় না, এটাই আমরা ধরে নেই আর। তার মানে আমরা এইভাবে বলতে পারি যে L2/L1 রেশিও, লংগেস্ট স্প্যান বাই শর্টেস্ট স্প্যান যদি রেশিও, স্প্যান রেশিও যদি দুইয়ের চেয়ে বেশি হয়, তাহলে আমরা শুধুমাত্র শর্ট ডিরেকশনে যে বিমটা শর্টেস্ট ডিস্টেন্স আছে সেই ডিরেকশনে লোড ট্রান্সফার হয় সেটা ধরে নেই, এবং সেই বিমটা সেই স্ল্যাবকে বলি ওয়ান ওয়ে স্ল্যাব। এবং সেটার জন্য ওয়ান ওয়ে স্ল্যাব হলে জাস্ট এই যে আমরা স্ট্রিপ টেনে নিব, লাইন টেনে নিব, এনক্লোজ যে এরিয়া হবে সেটাই হবে তার ট্রিবিউটারি এরিয়া। ট্রিবিউটারি এরিয়া এই যে শেডেড যে এরিয়াটা দেখাচ্ছি সেটা। অনুরূপভাবে এবি বিমের জন্য ট্রিবিউটারি এরিয়া হবে এই যে এটা। তাহলে ইএফ বিমের জন্য ট্রিবিউটারি এরিয়া হবে এই যে এটা, ঠিক আছে? চার সাইডে স্ল্যাব সাপোর্ট থাকলেও। এবং কিভাবে আমি লোড ক্যালকুলেট করব? আগেরটার মতোই এক্স্যাক্টলি। আমি যদি এখন সিডি বিমের জন্য লোডিং ডায়াগ্রাম দেখাতে চাই, তাহলে যেখানে এরকম সাপোর্ট থাকবে এরকম সাপোর্ট থাকবে, ডিপেন্ডিং আমি কিভাবে আসলে কানেকশন দিচ্ছি। এরকম যদি এখানে এই যে স্টিলের একটা জয়েস্ট ফ্লোর স্ল্যাব দেখানো আছে, এই যে এইগুলা হচ্ছে ট্রান্সফর্ম করছে যেটা, এটাকে বলা হয় স্টিল জয়েস্ট। এটা হচ্ছে স্টিল জয়েস্ট। সেই জয়েস্ট তোমার ফ্লোরের যে স্টিল প্যানেল, ডেক প্যানেল বলি আমরা, সেই ডেক প্যানেলকে সাপোর্ট দেয়, ঠিক আছে? সেই ডেক প্যানেল এইটা দেখো এই যে আলটিমেটলি গার্ডারের উপরে গিয়ে সাপোর্ট প্রোভাইড করে, এটা একটা গার্ডার। তো এই যে এই ডান পাশেরটা যে এটা দেখো, এটা আসলে কলামে এসে ইন্টারসেক্ট করছে, অথবা এই যে এটা গিয়ে ডিরেক্টলি এই যে গার্ডারের উপরে রেস্ট করতেছে। এবং এগুলা সাপোর্ট কানেকশন হয় হচ্ছে সিম্পল সাপোর্ট। তো এখানে সিম্পল সাপোর্ট আকারে দেখানো আছে। আবার এটার উপরে যে ডিস্ট্রিবিউটেড লোড আসবে সেটাও আমি জাস্ট আমার স্ল্যাবের উপরে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ডব্লিউ আছে তার সাথে এই যে এই উইথ L1/2 প্লাস L1/2 মানে আলটিমেটলি L1 দ্বারা গুণ করলে আমি এটার উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড পার লিনিয়ার ফিট, পার লেন্থে কতটুকু আসছে সেটা পেয়ে যাব। তারপরে সেখান থেকে এই গার্ডারের অ্যানালাইসিস করতে পারবো, কলামের অ্যাক্সিয়াল ফোর্স পেয়ে যাব, সিম্পল সাপোর্টেড সিম্পলি সাপোর্টেড বিম যদি হয় বা ফ্লোর সিস্টেম যদি হয় তাহলে। কিন্তু এমন যদি হয় যে কোন একটা স্ল্যাবে 3 দিকে সাপোর্ট আছে অথবা 4 দিকে সাপোর্ট আছে, এবং সেই স্ল্যাবের L/L2/L1 রেশিও 2 এর চেয়ে কম বা তার ইকুয়াল, 2 এর চেয়ে কম বা তার ইকুয়াল যদি হয়, তাহলে কি করব? তাহলে
L1 রেশিও 2 এর চেয়ে কম হলে সেটা আমাদের হয়ে যাবে 2A স্ল্যাব। তার মানে লোড দুই দিকে ট্রান্সফার হবে, শর্ট ডিরেকশনেও যাবে, লং ডিরেকশনেও যাবে। ঠিক আছে, লোড দুই ডিরেকশনেই যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করি, সেই ক্ষেত্রে বিমের ট্রিবিউটারি এরিয়া নির্ণয় করার জন্য এখানে যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখানো আছে, আমি যে এই পিক্টোরিয়াল ভিউটারি প্ল্যানটা দেখাইছি হচ্ছে ফিগার বি তে, আইডিয়ালাইজ ফ্রেমিং প্ল্যান। তো এইটার দেখো এ বি সি ডি এই প্যানেলের ঠিক প্রত্যেকটা কর্নার থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইনটা। 2A স্ল্যাব হলে দেখো পার্থক্যটা কোথায়, 1A স্ল্যাব হলে আমরা এরকম মাস সেন্টার লাইন বরাবর, এই যে এরকম সেন্টার লাইন বরাবর লাইন টেনেছি। 1A স্ল্যাব হলে সেন্টার লাইন বরাবর এরকম লাইন টেনেছি সেন্টার থেকে। ঠিক আছে, প্যানেল যে সেন্টার, সেই সেন্টার থেকে ওই বিমের প্যারালাল ডিরেকশনে লাইন টেনেছি। কিন্তু 2A স্ল্যাব হলে এটাই হচ্ছে মানে কোড আমাকে স্পেসিফিক করে দিচ্ছে যে তুমি এভাবে ক্যালকুলেট করলেই অ্যাকুরেট ভ্যালু গুলা পাবা। 2A স্ল্যাব হলে আমরা কর্নারে চলে যাই, কোন একটা পয়েন্টের কর্নারে গিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম লাইন টানি। অনুরূপভাবে বি থেকেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল লাইন টানবো, সি থেকেও 45 ডিগ্রি অ্যাঙ্গেল লাইন টানবো, ডি থেকেও লাইন টানবো। তো এরা এই যে এই স্ল্যাবটা আসলে স্কোয়ার হয়, দেখো বোথ ডিরেকশনে আসলে 10 ফিট করে আছে, স্কোয়ার হয় জাস্ট এটা সমান 4 ভাগে ভাগ হয়ে গেল। কিন্তু যদি স্কোয়ার না হয় রেক্টেঙ্গুলার হয় তাহলে কেমন হবে সেটাও নিচে দেখানো আছে, আমি সেখানেও যাব। তাহলে 1A থেকে 2 এর মধ্যে পার্থক্যটা দেখো, যদি L/2 রেশিও, L/2 আবার L1 রেশিওটা 2 এর চেয়ে ইকুয়াল বা 2 এর ইকুয়াল বা 2 এর চেয়ে কম হয় তাহলে সেটা হবে 2A স্ল্যাব। আর 2A স্ল্যাব হলে কি হবে দেখো, এই যে এরকম কিভাবে ট্রিবিউটারি এরিয়া ক্যালকুলেট করতে হবে, প্রত্যেকটা কর্নারে গিয়ে আমি এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লোড, মানে 45 বলতে আসলে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এই যে যেমন এটা স্কোয়ার স্ল্যাব হয় এটা তো 90 ডিগ্রি, তাহলে ঠিক তার মাঝ বরাবর এটাকে দুই ভাগ করে ফেলবো। কিন্তু কোন একটা স্ল্যাব যদি এরকম 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে সেটাকেও দুই ভাগ করলে তখন 30 ডিগ্রি আসবে। ঠিক আছে, এরকম হবে। বাট আমাদের স্ল্যাব সাধারণত মানে হয় না তা না, হয়, বাট সেরকম স্ল্যাব হয় খুব কম। তো আমি তাহলে এইভাবে ভাগ করে ফেললাম। এখন এখানে একটা কথা হচ্ছে, যদি আমার এই দেখো চার সাইডে বিম থাকে তাহলে হচ্ছে এই রেশিওটা নির্ণয় করব। কিন্তু যদি এমন হয় যে ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাব যাতে কোনো বিমই নাই, শুধুমাত্র কলাম সাপোর্টেড স্ল্যাব, সেগুলা কি বলবো, সেগুলা দে অল আর 2A স্ল্যাবস। রিমেম্বার, 2A স্ল্যাব কোনগুলো হবে, তিন দিকে সাপোর্ট আছে অথবা চারদিকে সাপোর্ট আছে। চারদিকে সাপোর্ট থাকা মানে বিমের কথা বলছি, তিন দিকে বিম আছে অথবা চারদিকে বিম আছে, এবং L/L1 রেশিও যদি 2 এর চেয়ে ইকুয়াল বা তার কম হয় তাহলে সেটা হচ্ছে 2A স্ল্যাব। আর যদি কলাম সাপোর্টেড স্ল্যাব হয়, দে আর 2A স্ল্যাবস টু। কলাম সাপোর্টেড স্ল্যাব, কলাম সাপোর্টেড স্ল্যাবস আর 2A স্ল্যাব। কলাম সাপোর্টেড স্ল্যাবস আর 2A স্ল্যাবস, তার মানে ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাব এই সবগুলো হচ্ছে 2A স্ল্যাব হবে, ওখানে বোথ ডিরেকশনাল লোড ট্রান্সফার হবে। কিন্তু আমরা এখানে আমাদের আলোচনা এস সাপোর্টেড স্ল্যাবের মধ্যেই আপাতত সীমাবদ্ধ রাখছি। কলাম সাপোর্টেড স্ল্যাবের জন্য ডিরেক্টলি ক্যালকুলেশন, স্ল্যাবের ডিজাইন হবে একরকম, আর স্ল্যাব থেকেই যেহেতু ডিরেক্টলি লোড কলামে যাবে তাহলে কলামের এক্সিয়াল ফোর্স এবং তাতে যে বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্স আসবে সেগুলোর জন্য ডিজাইন করলে যথেষ্ট। আমরা ফ্ল্যাট স্ল্যাবের জন্য তোমাদের হয়তো পরীক্ষায় ছিল যে ফ্ল্যাট স্ল্যাবের জন্য ড্রপ প্যানেল সহ বা ড্রপ প্যানেল ছাড়া কিভাবে কলামের এক্সিয়াল ফোর্স ক্যালকুলেট করে সেটা ডিজাইন করা যায়, আমাদের যে কোনো একটাতে ছিল আমার মনে হয়, এবং ক্লাসেও তোমাদের দেখিয়েছি সেটা। তো তাহলে আমরা ডেফিনিশন গুলা পেয়ে গেলাম। এখন আসি 2A স্ল্যাবের এই যে ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে এবি বিম এর উপরে কতটুকু আসবে, মানে কি ধরনের লোড আসবে, এক কথায় ডিস্ট্রিবিউটেড লোড আসবে নাকি ইউনিফর্মলি ভ্যারিং লোড আসবে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আসবে নাকি ইউনিফর্মলি ভ্যারিং লোড আসবে, সেটা আমরা ক্যালকুলেট করতে চাই। তো খেয়াল করে দেখছি যে এ বি এই স্ল্যাবটার জন্য এই যে রিইনফোর্সড কংক্রিট, দেখো কলাম আছে, পাশে বিম আছে, তার উপর এখানে স্ল্যাব আছে, স্ল্যাবের উপরে যে 100 পাউন্ড পার স্কয়ার ফিট
ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। তো এখানে আমি এ বি বিমের জন্য, বিডি বিমের জন্য, সিডি এবং এসি বিমের জন্য যদি লোডিং ডায়াগ্রাম অঙ্কন করতে চাই তাহলে কিভাবে দেখাবো, সেটাই যে সি ফিগারে দেখানো আছে। তো তার জন্য আমরা যেটা করি দেখো, এ বি বিমের উপর আসলে ট্রায়াঙ্গুলার একটা লোড এরিয়া লোড আসতেছে। তো এই ট্রায়াঙ্গুলার এরিয়া লোড কিভাবে আমরা দেখাবো এ বি বিমের উপরে? তো সেটা দেখানোর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টে উইডথ যেটা সেটা ধরে নেই, এবং সেই উইডথটা দেখো কত আসছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল এরকম ইন্টারসেক্ট করলে এটাও এরকম ইন্টারসেক্ট করলে এই যে এটা যে 10 ফিট তার ঠিক মিডল পয়েন্টে গিয়ে এরা কিন্তু ইন্টারসেক্ট করে, তাহলে এটা হচ্ছে 5 ফিট হয়ে গেল। তাহলে আমার এই ম্যাক্সিমাম উইডথে এইখানকার ডিস্ট্রিবিউটেড লোডটাই আমি ক্যালকুলেট করি বেসিক্যালি। দেখো এই যে ঠিক মিডল পয়েন্টে এই যে মাঝখানে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সেই পয়েন্টের লোডটা ক্যালকুলেট করি। কিভাবে করব? এই যে এই পয়েন্টের উইডথ হচ্ছে 5 ফিট, তাহলে আমার এই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে 100 টাইমস হচ্ছে 5 ফিট, 100 পাউন্ড পার স্কোয়ার ফিট, তার সাথে গুণ করব হচ্ছে এই যে 5 ফিট ম্যাক্সিমাম যে উইডথ 5 ফিট। তাহলে এই যে 500 পাউন্ড পার ফিট, এবং এই ভ্যালুটা কিন্তু এই যে ম্যাক্সিমাম যে মিড স্প্যানে দেখো খেয়াল করে এই যে 5 ফিট, এই সাপোর্ট থেকে 5 ফিট ডিস্টেন্সে গিয়ে হয়েছে, খেয়াল করে দেখো সেটা 5 ফিট দেখানো আছে। তো বোথ সাইড থেকে আসলে 5 ফিট ডিস্টেন্সে গিয়ে এই ম্যাগনিচিউডটা হয়েছে। তাহলে এই 500 পাউন্ড পার ফিট কিন্তু এই ম্যাক্সিমাম অর্ডিনেটটা। আর যেহেতু সাপোর্টের নিকটে এ পয়েন্টে দেখো সেখানে লোড কত, 0, অনুরূপভাবে বি পয়েন্টে লোড কত, 0। তাহলে আমি এখন এই ম্যাক্সিমাম পয়েন্ট আর এই এ পয়েন্টটাকে স্ট্রেট লাইন দ্বারা কানেক্ট করে দিব, এটাকে এরকম স্ট্রেট লাইন দ্বারা কানেক্ট করে দিব। তাহলে দেখো লেফট সাপোর্ট থেকে মিডল স্প্যানের দিকে ইউনিফর্মলি ভ্যারি করতেছে। ইউনিফর্ম মানে একটা কনস্ট্যান্ট স্লোপ, সেরকম একটা লাইন এরকম ফলো ভ্যারি করে আমার লোড হচ্ছে। তো তাহলে এই লোডটা আমি তাহলে দেখো এই যে ট্রায়াঙ্গুলার এরিয়া হওয়ায় আমার দেখো লোডটাও আসলে ট্রায়াঙ্গুলারই হলো। সেম ওয়েতে আমি যদি এখন অন্য আরেকটা বিমের জন্য, ফর এক্সাম্পল এই যে বিডি বিমের জন্য অঙ্কন করতে চাই, একই জিনিসই কিন্তু আসবে। দেখো এটারও ট্রিবিউটারি এরিয়া এই যে এই এরিয়াটা, এবং এটার এই যে এই ওয়েটটুকু কতটুকু, স্কোয়ার স্ল্যাব হয় দেখো 5 ফিটের 10 ফিটের অর্ধেক 5 ফিটেই হবে। তাহলে 5 টাইমস এই যে ম্যাক্সিমাম অর্ডিনেট, এই 5 টাইমস হচ্ছে এই যে 100, এটাই হবে ম্যাক্সিমাম অর্ডিনেটও 500 হবে। এর প্রত্যেকটা বিমের জন্য এটাই হবে লোডিং ডায়াগ্রাম, এই 4টা বিমের জন্য। কিন্তু এমন আমার যদি স্ল্যাব হয় যে স্ল্যাবটা রেক্টেঙ্গুলার, সেটার একটা এক্সাম্পল এখানে দেখানো আছে। সেইটার ক্ষেত্রে কি করব? রেক্টেঙ্গুলার স্ল্যাব, অল সাইডে হয়তো বিম আছে, অল ফোর সাইডে বিম আছে। তো এটার লোডিং ডায়াগ্রাম দেখাতে হবে ট্রিবিউটারি এরিয়ার মাধ্যমে। কি করব? ফার্স্ট হচ্ছে 4 সাইডে সাপোর্ট আছে, তার মানে এটা ওয়ান ওয়ে হতে পারে, টু ওয়েও হতে পারে। তাহলে ওয়ান ওয়ে নাকি টু ওয়ে কনফার্ম করার জন্য কি করব? L2/L1 রেশিও নির্ণয় করব। লংগেস্ট স্প্যান বাই শর্টেস্ট স্প্যান। লং স্প্যান হচ্ছে দেখো এই যে 15 ফিট, আর শর্ট স্প্যান হচ্ছে 10 ফিট। তাহলে এই রেশিওটা হচ্ছে 1.5, যা 2 এর চেয়ে ছোট। তাহলে এটা হচ্ছে টু ওয়ে অ্যাকশন, মানে টু ওয়ে স্ল্যাব হবে, টু ওয়ে সিস্টেম বা টু ওয়ে স্ল্যাব যাই বল, এটা হচ্ছে টু ওয়ে একটা স্ল্যাব। টু ওয়ে স্ল্যাব হলে কি করি? প্রত্যেকটা কর্নার থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টানি। এই লাইনটা টানলাম, সি থেকেও একটা লাইন টানলাম, এরা এরকম একটা জায়গায় ইন্টারসেক্ট করলো, 45 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে লাইন টানলাম, এখানে লাইন টানলাম, এরা লাইন বর্ধিত করলে এরকম এরকম চলে আসবে। কিন্তু সেটা না করে কি করব? যেখানে ইন্টারসেক্ট করবে সেইখানে গিয়ে থেমে যাব, ঠিক আছে? থেমে যাওয়ার পরে এদেরকে এরকম এই যে দেখো রেক্টেঙ্গুলার হলে এটা দিয়ে কানেক্ট করে দিব। তাহলে এই যে যে শেডেড এরিয়া, সেই শেডেড এরিয়াটাই হচ্ছে এ বি বিমের জন্য ট্রিবিউটারি এরিয়া। বিডি বিমের জন্য যদি ট্রিবিউটারি এরিয়া পেতে চাই, এই এরিয়াটুকু হচ্ছে বিডি এর ট্রিবিউটারি এরিয়া, ঠিক আছে? তাহলে এ বি এর জন্য আমার লোডিং ডায়াগ্রামটা কেমন হবে দেখো, সেইটাই এই ফিগারে দেখানো আছে এ বি। এবং এটা দেখো হয়তো ফিক্সড সাপোর্ট, যে কারণে এখানে যে ফিক্সড সাপোর্ট দেখানো আছে এটাকে আমরা ফিক্সড সাপোর্ট বলি। ফিক্সড সাপোর্ট, এই যে এরকম ফিক্সড সাপোর্ট হলে কলাম এই এখানকার যে ভার্টিক্যাল রিয়াকশন আসবে সেটা তো আসবেই, যা কলামের অ্যাক্সিয়াল ফোর্স হয়ে যাবে। তার সাথে কিন্তু এখানে আরো বেন্ডিং মোমেন্টও আসবে, যেটা আসলে কলামেরও বেন্ডিং মোমেন্ট হবে। তার জন্য আমরা কিভাবে বিম ডিজাইন করি, প্রিলিমিনারি
ডিজাইন সেটা কিন্তু আমরা বলেছি কলামের ক্লাসগুলোতে। তাহলে আহ, এই এবি বিমের জন্য এখন আমি লোডিং ডায়াগ্রাম যদি দেখাতে চাই, তাহলে এখানেও এই একই পদ্ধতি ফলো করব। কি করব, ম্যাক্সিমাম অর্ডিনেট যেখানে আছে, দেখো এটা হচ্ছে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে এটা যেহেতু টোটাল 10 ফিট, তাহলে নিশ্চয়ই এই এই মাঝখানে যেখানে সে মিলবে সেটার এই লেন্থটা হবে 5 ফিট। তাহলে এই যে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এখানেও 100 পাউন্ড পার ফিট স্কোয়ার ফিট আছে, 100 পাউন্ড পার স্কোয়ার ফিট। সেইটাই এখানে আসলে এই উইডথ দ্বারা গুণ করে দিয়ে এই বিমের উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড দেখাতে হবে। এবং কতটুকু হবে, দেখো এটা হয় হচ্ছে 100 টাইমস এই যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা, ম্যাক্সিমাম উইডথ যেটা সেটা আছে হলো 5, তাহলে 500 পাউন্ড পার ফিট, এটাই হবে স্থানকার লোড। এবং এই ম্যাক্সিমাম উইডথটা দেখো কতটুকু লাইন লেন্থের উপরে আছে, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে এইটুকু নিশ্চয়ই 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলে এই যে এটুকু যতটুকু এটাও ততটুকু হবে। তার মানে হরাইজন্টালি 5 ফিট গেলে ভার্টিক্যালিও 5 ফিট যেতে পারবা। এই ডান পাশেও 5 ফিট হলে এটাও 5 ফিট হবে, তাহলে 15 ফিটের মাঝখানে আর কতটুকু থাকে, আর থাকে 5 ফিট। তো এখানে এই যে দেখো লোডিং ডায়াগ্রামটাতেও 5 ফিট 5 ফিট করে এখানে দেখানো আছে। এবং ম্যাক্সিমাম অর্ডিনেট যেটা, এই যে দেখো এই এরিয়াটার এতটুকু কিন্তু এখানে স্পষ্ট করে দেখানো, ঠিক আছে। আর এই যে এই পয়েন্ট থেকে এই বি পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে যে এরকম স্ট্রেট লাইন দ্বারা কানেক্ট করবো, এটা স্ট্রেট লাইন দ্বারা কানেক্ট করবো। তাহলে এইভাবে আমরা এ বি বিমের ট্রিবিউটারি এরিয়া থেকে তার লোডিংটা পেয়ে গেলাম। আর বিডি বিমের জন্য যদি এখন অঙ্কন করতে চাই, বা এসি বিমের জন্য অঙ্কন করতে চাই, এখানে এসি করেই দেখিয়েছে। এসি এর উপরে ট্রিবিউটারি এরিয়া যাবে তাহলে কতটুকু, এই যে এতটুকু, এতটুকু এরিয়ার লোড এসি এর উপরে ট্রান্সফার হবে। তো সেটার জন্য কি করবো, এই যে ম্যাক্সিমাম পয়েন্টের যে উইড 5 ফিট সেটা দ্বারা গুণ করব। 100-কে 5 দ্বারা গুণ করলে এই যে 500 পাউন্ড পার ফিট হলো। আর এটা তো আগেরটা যেটা দেখালাম সেরকমই এক্স্যাক্টলি 500 পাউন্ড হচ্ছে যে ম্যাক্সিমাম অর্ডিনেট। আর এ পয়েন্টে 0, সি পয়েন্টে 0, এদেরকে স্ট্রেট লাইন দ্বারা কানেক্ট করব, কারণ হচ্ছে এই যে দেখো আমার এরিয়াটা এরকম লিনিয়ারলি ভ্যারি করেছে। তো তুমি যদি মনে করো এই মাঝখানের একটা পয়েন্ট এখানে ক্যালকুলেট করে দেখতে চাও যে আমি এই দুইটা পয়েন্টের এই 5 ফিটের ঠিক মাঝখানে এরকম একটা জায়গাতে কতটুকু লোড আসে সেটা ক্যালকুলেট করে দেখতে চাই, সেটা যদি দেখতে চাও তাহলে মাঝখানে এই হাইটটা কত সেটা আগে বের করো। নিশ্চয়ই এটা 2.5 ফিট হবে, 2.5 ফিট হবে। তো 2.5 ফিটের সাথে ওই যে ওই 100 গুণ করলে এখানে পাবা তুমি হচ্ছে এই অর্ডিনেটটা 250 পাউন্ড পার ফিট। আর যদি একবারে সাপোর্টের নিচে সাপোর্টেই যেতে চাও, সি পয়েন্টে কতটুকু এরিয়া লোড আসবে, এখানে উইথ তো 0, তাহলে লোড 100 পাউন্ড পার ফিটের সাথে উইথ 0 গুণ করলে এটা কিন্তু 0ই হবে। এই জন্য এখানে 0 0 বলছি এবং এদেরকে যে স্ট্রেট লাইন দ্বারা কানেক্ট করতে বলছি। তুমি যত ইন্টারমিডিয়েট পয়েন্টই ক্যালকুলেট করো না কেন, এরকম স্ট্রেট লাইন দ্বারা কানেক্ট করলে যা হবে ভ্যালু তাই আসবে। আর আমার আসলে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশনের জন্য এই এত কিছু দরকার নাই, শুধুমাত্র ম্যাক্সিমাম অর্ডিনেট এবং এই মিনিমাম অর্ডিনেট কত সেই দুইটা জানলেই যথেষ্ট। মিনিমামটা হচ্ছে আমার 0, আর ম্যাক্সিমাম তাহলে ম্যাক্সিমাম উইডথ যেখানে আছে সেখানে আসবে, সেজন্যই আমরা শুধুমাত্র ম্যাক্সিমামটা ক্যালকুলেট করেছি। তো এইভাবে আমি এখন দেখো 1 এবং 2 এর স্ল্যাবের জন্য লোডিং ডায়াগ্রাম পেয়ে গেলাম। এখানে আমি একটু বলে যেতে চাই যে এখানে এই যে সাপোর্টটাকে কি বলেছি, যে এই সিস্টেমটা দেখো বিমটা কলামের সাথে আসলে ইন্টিগ্রাল। আগের এক্সাম্পলে যেমন দেখেছি যে বিমটা কলামের উপরে গিয়ে সিম্পলি রেস্ট করতেছে, এই যে এখানেই দেখেছি জাস্ট এই বিমটা এই এই বিমের উপরে, বিমটা গার্ডার উপরে রেস্ট করতেছে, এই গার্ডারটা আবার কলামের উপরে রেস্ট করতেছে। ওদেরকে আসলে নাট বোল্ট দ্বারা কানেক্ট করেছি, কিন্তু এটা ফিক্সড কানেকশন হচ্ছে না। তো সিম্পল কানেকশন সেক্ষেত্রে রেজাল্ট করে, যে জন্য এখানে যে হিঞ্জ আর রোলার দিয়ে দেখানো হয়েছে। কিন্তু রিইনফোর্সড কংক্রিটে আমরা যদি এমন ভাবে কাজ করি যে এই বিমের রিইনফোর্সমেন্ট কলামের রিইনফোর্সমেন্টের মধ্য দিয়ে এরকম চলে যায়, তাহলে এটা ফিক্সড কানেকশন হয়ে যায়। যে কারণে এখানে দেখো এই যে হ্যাশ দিয়ে দেখানো আছে, ডান সাইডটা এখনো ক্লিয়ার, এটাকে আমরা বলি হচ্ছে ফিক্সড সাপোর্ট। ফিক্সড সাপোর্ট, ফিক্সড সাপোর্টে আসলে দেখো যেরকম ভার্টিক্যাল রিয়াকশন আসে, হরাইজন্টাল রিয়াকশনও আসে, আবার একটা মোমেন্টও আসে, এখানে মোমেন্টও আসবে, ঠিক আছে। হরাইজন্টাল রিয়াকশন, ভার্টিক্যাল রিয়াকশন, মোমেন্ট সবগুলাই আসবে। তাহলে এটা এই বাম পাশেও একই জিনিস আসবে, ভার্টিক্যাল রিয়াকশন,
হরিজন্টাল রিয়াকশন আবার মোমেন্ট সবই আসবে। কিন্তু এখানে দেখবো হরিজন্টাল লোড না থাকা অ্যাক্সিয়াল ফোর্স আসলে অ্যাক্সিয়াল রিয়াকশন হবে 0। ভার্টিক্যাল রিয়াকশন যেহেতু সিমেট্রিক লোডিং এবং সিমেট্রিক্যাল জিওমেট্রি, তাহলে এই 5 টোটাল লোডের অর্ধেক এই বাম পাশে আসবে, অর্ধেক ডান পাশে আসবে। তো আমি এখান থেকে যদি এটার রিয়াকশন ক্যালকুলেশন করে তোমাকে দেখাই, এইটার ভার্টিক্যাল রিয়াকশন, এই যে এই দুই পাশের ভার্টিক্যাল রিয়াকশন যা হবে সেটা ক্যালকুলেট করতে চাইলে আমরা কি করি, এই যে ট্রিবিউটারি এরিয়া থাকলে আর ইকুয়াল টু হয় হচ্ছে ট্রায়াঙ্গুলার লোড থাকলে আর ইকুয়াল টু হয় হচ্ছে লোডের অ্যাভারেজ নিতে হয়, হাফ টাইমস 500 প্লাস 0। প্লাস 0 করলে 500 এর সাথে 500ই হবে, সেই জন্য হাফ টাইমস 500 নিলাম, আর তার সাথে জাস্ট এই লেন্থটা গুণ করব। টোটাল লেন্থ কতটুকু হয়, 5 ফিট, 5 ফিট মানে 10 ফিট। এইটার অর্ধেক লোড আসবে লেফট সাপোর্টে, অর্ধেক লোড যাবে মানে অর্ধেক লোড যাবে হচ্ছে রাইট সাপোর্টে, তাহলে এর অর্ধেক হবে হচ্ছে সাপোর্ট রিয়াকশন। তার মানে আলটিমেটলি কত হয়ে যাবে, 2 তে এটা কেটে হচ্ছে 5 থাকে, আর এটা হচ্ছে 2.5 থাকে, তার মানে 1250 পাউন্ড এরকম কিছু একটা আসবে। তো তাহলে দেখো এখান থেকে আলটিমেটলি কলামের অ্যাক্সিয়াল ফোর্স পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সি এর এইটার থেকে কতটুকু আসছে, অনুরূপভাবে আবার এসি থেকে কতটুকু আসবে, এখান থেকে একটা রিয়াকশন গেল, সি এসি থেকেও একটা রিয়াকশন এখানে যাবে, আলটিমেটলি সি কলামের রিয়াকশন হবে দুইটা কলামের রিয়াকশনের সমান, তার মানে 1250 পাউন্ড প্লাস আরো 1250 পাউন্ড। এভাবে যদি কোনো এটা এরকম স্ল্যাবটা কন্টিনিউয়াস হতো বোথ ডিরেকশনেই, তাহলে এই স্ল্যাবে নিশ্চয়ই এরকম 4 সাইড থেকে লোড আসতো। সো এরকম 4টা বিমের রিয়াকশন আমি তখন ক্যালকুলেট করতাম, সেভাবে আমি কলামের অ্যাক্সিয়াল ফোর্স বিমের রিয়াকশন থেকে পেয়ে যেতাম। আর কলামের ট্রিবিউটারি এরিয়া থেকে কলামের অ্যাক্সিয়াল লোড কিভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো তো আমরা দেখেছি। এখানে আবারও বলছি যে ফিক্স সাপোর্ট থাকায় কিন্তু এখানে বেন্ডিং মোমেন্টও আসবে। সেই বেন্ডিং মোমেন্টের ম্যাগনিটিউড কত এইটা নির্ণয় করা, এটা অনেক বড় ক্যালকুলেশনের ব্যাপার। এগুলো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার, স্ট্রাকচারাল ডিজাইনার হিসেবে হায়ার লেভেলে অনেক বেশি পড়াশোনা করতে হয়, এবং এই ক্যালকুলেশন মেথড গুলো অনেক জটিল এবং অনেক বড় হয়, সেখানে আমরা যাচ্ছি না। কিন্তু আমাদের চ্যাপ্টারের যেহেতু হেডিংই হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ বিল্ডিং স্ট্রাকচার, আমরা এই ভ্যালুগুলা, এই মোমেন্টের ভ্যালুগুলা দেখবা, অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলো ক্যালকুলেট করব, যেটা নেক্সট ক্লাস থেকে আলোচনায় আসবে। তো এখানে এক্সাম্পল দিয়ে আমি এ পর্যন্তই দেখতে চেয়েছি। আরো দুইটা এক্সাম্পল এখানে আছে, আমি একটু ফাস্ট গিয়ে এটা শেষ করব, যেমন এত ডিটেইল আমি পড়ছি না। আচ্ছা, না পড়লেও নয়, কারণ এখানে সেলফ ওয়েট ক্যালকুলেট করতে হবে। দ্য ফ্লোরস The floor of a classroom is to be supported by the bar joist shown in figure 215A. এই যে এটা হচ্ছে 215A figure, জয়েস্ট দ্বারা সাপোর্ট দিতে হচ্ছে। Each joist is 15 feet long and they are spaced 2.5 feet on centers. The floor itself is to be made from lightweight concrete that is 4-inch thick. Neglect the weight of the joist and the corrugated metal deck and determine the load that acts along each joist. সেলফ ওয়েট থেকে আসলে এই জয়েস্টের উপরে কি পরিমাণ লোড আসছে সেটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা এই যে প্রতি 4 ফিট যদি 4 ইঞ্চ যদি থিকনেস হয় স্ল্যাবের, তাহলে স্ল্যাবের থিকনেস থেকে এটা সেলফ ওয়েট ক্যালকুলেট করতে চাইলে এই যে প্রতি কি করেছে, দ্য ডেড লোড অন দ্য ফ্লোর ইজ ডিউ টু দ্য ওয়েট অফ দ্য কংক্রিট স্ল্যাব ফ্রম টেবিল অন 3-4 ফর 4 ইঞ্চ লাইট ওয়েট কংক্রিট। এটা যেহেতু লাইট ওয়েট কংক্রিট, দেখো লাইট ওয়েট বলা আছে, তো লাইট ওয়েট কংক্রিটের ইউনিট ওয়েট এই যে 4 ইঞ্চ থিকনেস হলে 8 পাউন্ড পার স্কোয়ার ফিট, একটু ডিফারেন্ট ফর্মে দেওয়া আছে। আমরা যে 1 ফিট বাই 1 ফিট বাই 4 ইঞ্চ থিকনেস 4/12 দ্বারা ভাগ করে লাইট ওয়েট কংক্রিটের ইউনিট ওয়েট 120 বা 115 পাউন্ড পার কিউবিক ফিট, সেটা দ্বারা গুণ করলো আলটিমেটলি এটা আসবে। ওরা একটু অন্য ওয়েতে করেছে আর এই বইয়ে ডিফারেন্ট ফর্মে দেওয়া আছে। এই যে দেখো এটা ইউনিট ওয়েট, এটা পাউন্ড পার স্কোয়ার ফিটে দেওয়া, মানে থিকনেস লাইট ওয়েট কংক্রিটের থিকনেস হলে কতটুকু করে তার ফ্লোর প্রতি প্রতি 1 ইঞ্চ ডেপথের জন্য তার ফ্লোর সিএফ এসএফটি কত হয় সেটা দেওয়া আছে। বাট আমরা বিএনবিসি থেকে নিব, এবং এই যে লাইট ওয়েট ইরিগেটের ইউনিট ওয়েট যেটা সেটা
কংক্রিটের ভলিউমকে গুণ করব, আলটিমেটলি যেটা এইভাবে পেয়ে গেলাম 32 পাউন্ড পার স্কোয়ার ফিট। আর এটা যেহেতু ক্লাসরুম বিল্ডিং, তাহলে ক্লাসরুম বিল্ডিং এর জন্য লাইভ লোড সেটাও বিএনবিসি থেকে পাবো। যেমন এরা নিয়েছে এএসসি থেকে, আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার, সেটাতে লাইভ লোডের যে ভ্যালু বলা আছে ক্লাসরুম স্কুল বিল্ডিং এর জন্য 40 পাউন্ড পার স্কোয়ার ফিট সেটাই নিয়েছে। তাহলে টোটাল লোড আসছে 32 সেলফ ওয়েট প্লাস হচ্ছে 42 পাউন্ড পার স্কোয়ার ফিট লাইভ লোড, তাহলে লোড হচ্ছে 72 পাউন্ড পার স্কোয়ার ফিট। আর এই ফ্লোর সিস্টেমে দেখো আমার সাপোর্ট কিন্তু 4 সাইডে আছে, তাহলে 4 সাইডে হলে আমি L/L2/L1 রেশিও নির্ণয় করব। L1 হচ্ছে, দেখো এই যে শর্টেস্ট স্প্যান, এই জয়েস্ট গুলো একটা থেকে আরেকটা ডিস্টেন্স হচ্ছে 2.5 ফিট, আর এই একটা জয়েস্ট লম্বা হচ্ছে 15 ফিট, তাহলে L2/L1 রেশিও হবে 15/2.5, যেটা বুঝতেই পারছো যে 2 এর চেয়ে বেশি হবে। 15/2 হচ্ছে 7 পয়েন্ট সামথিং আসবে আর কি, 6 আসবে, বেসিক্যালি 6 হবে। তো 6 হচ্ছে L2/L1 রেশিও, যা 2 এর চেয়ে বেশি, তাহলে নিশ্চয়ই এটা ওয়ান ওয়ে স্ল্যাব হবে। এবং ওয়ান ওয়ে স্ল্যাবের জন্য আমাদের লোড আসবে তাহলে এই যে ট্রিবিউটারি এরিয়া দেখো, একটা থেকে আরেকটা ডিস্টেন্স, এই যে একটা জয়েস্ট থেকে একটা জয়েস্টের ডিস্টেন্স যেটা, সেই এরিয়াটাই। কারণ হলো আমি এখানে ফ্লোর প্ল্যান যদি দেখি, এরকম ভাবে ফ্লোর প্ল্যান যদি দেখি, একটা একটা থেকে আরেকটা জয়েস্টের ডিস্টেন্স হচ্ছে 2.5 ফিট করে, তাহলে মাঝখানের যেটা হবে, এই যে এই জয়েস্টের উপরে লোড কতটুকু এরিয়ার আসবে, এর মানে হলো মিডিলের লাইন টানবো, এর পাশেরটা মিডিলে লাইন টানবো, আলটিমেটলি দেখো এই যে 2.5 এর অর্ধেক 2.5 এর অর্ধেক মিলিয়ে মোট 2.5 এর 2.5 ফিটের 2.5 ফিট উইডথের যে স্ট্রিপ হবে সেইটার লোডই কিন্তু এটার উপরে যাবে, যে কারণে এখানে 2.5 ফিট দেখিয়েছে। আর এদিকে লেন্থ দেখিয়েছে এই যে 15 ফিট। এই যে দেখো জয়েস্ট, এটাকে বলা হচ্ছে জয়েস্ট, যে এটাও তাই। এবং এটার উপরে তাহলে লোড কিভাবে আসবে, এটার 72 পাউন্ড পার স্কোয়ার ফিট হচ্ছে প্রতি স্কোয়ার ফিট এরিয়ার উপরে লোড, তাকে এই যে 2.5 দ্বারা গুণ করো, তাহলে দেখো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড 180 পাউন্ড পার ফিট আসলো, সেইটাই যে এখানে দেখানো আছে। এখন তাহলে এই লেফট সাপোর্টে আর রাইট সাপোর্টের রিয়াকশন কত আসবে, এই 180 পাউন্ড পার ফিট, তাকে যে 15 দ্বারা গুণ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দাও, দেখো 1350 পাউন্ড পাউন্ড চলে আসবে। তো এভাবে আমরা সাপোর্ট রিয়াকশন করতে পারি, যেটাই আলটিমেটলি এই জয়েস্টকে যে গার্ডার সাপোর্ট দিচ্ছে, এই যে এই ফিগারে যদি দেখাই, এইটা হচ্ছে গার্ডার আর এইগুলা হচ্ছে জয়েস্ট, প্রত্যেকটা হচ্ছে জয়েস্ট। তো জয়েস্টকে সাপোর্ট প্রোভাইড করছে হচ্ছে গার্ডার, সেই গার্ডারকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে কলাম। এই দেখো এই গার্ডারটাই যে কলামে এখানে সংযুক্ত আছে, এটা হচ্ছে কলাম। তো এভাবে আমরা তাহলে দেখো আলটিমেটলি কলামের অ্যাক্সিয়াল ফোর্স পর্যন্ত ক্যালকুলেট করতে পারছি। পরের এক্সাম্পলটা একটা, এটাও একটা স্টিলের ফ্রেমিং সিস্টেম দ্বারা এ বি সি ডি একটা প্যানেল, এই যে দেখো এইগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি বিম আমরা বলি, কখনো কখনো এটাকেও জয়েস্ট বলা হয়, যদিও বা এটাকে জয়েস্ট বলা ঠিক না, সেকেন্ডারি বিম বলবো। আর এটা হচ্ছে এই সেকেন্ডারি বিমকে যারা সাপোর্ট দিচ্ছে তারা হচ্ছে প্রাইমারি বিম, এইটা আর হচ্ছে যে এই পাশে এইটা, এগুলো হচ্ছে প্রাইমারি বিম। তো প্রাইমারি বিম সেকেন্ডারি বিমকে সাপোর্ট প্রোভাইড করছে, এইখানে এই যে তোমার এবিসিডি দেখো, এই এবিসিডি প্যানেলটাই, এই প্যানেলটাই এখানে এই যে দেখানো, তার পাশেরটাই যেখানে আছে, বাম পাশের গুলা দেখা নাই, এইভাবে দেওয়া আছে। তো এটার এই ডাইমেনশন গুলাও দেওয়া আছে দেখো, মানে ডাইমেনশন স্টেটমেন্টে এখানে বলা আছে, the flat roof of the steel frame building shown in figure in photo is intended to support a total load of 2 kilonewton over its surface. Determine the roof load within region ABCD that is transmitted to beam BC. The dimensions are shown in figure 216A. এই যে এই ফিগারে ডাইমেনশন দেখানো আছে। তো কোনটার উপরে লোড নির্ণয় করতে হবে, বিসি বিম এর উপরে, বিসি বিমটার উপরে যে পরিমাণ লোড আসতেছে সেটা ক্যালকুলেট করে বলো।
তাহলে দেখো বিসি এর উপরে লোড কতটুকু এরিয়ার আসবে ট্রিবিউটারি এরিয়া নির্ণয় করতে হলে আমার বিসি এর ডান পাশে এবং বাম পাশে যে স্ল্যাব প্যানেল গুলো সেইগুলোর থেকেই তো আমার আলটিমেটলি ট্রিবিউটারি লোড আসবে। তাহলে দুইটাই অ্যানালাইসিস করতে হবে। তো কি করব, দেখবো যে বিসি এর ডান পাশে এবং বাম পাশে যে স্ল্যাব গুলো আছে তারা কি টু ওয়ে নাকি ওয়ান ওয়ে। তাহলে আমি এল বাই বি রেশিও নির্ণয় করে ফেলবো। এটা আছে 2 আর 3 মোট হতো, এই যে এই লেন্থটা হলো দেখো 5 মিটার, আর এই উইডথটা হচ্ছে 4 মিটার। তাহলে এটা হচ্ছে আমার L2 লংগেস্টটা, আর শর্টেস্টটা হচ্ছে L1। এবং L1/L2 রেশিও, যেহেতু 4 সাইডে সাপোর্ট আছে, দেখো আমার বিম আছে কিন্তু 4 সাইডেই। 4 সাইডে বিম থাকলে আমার আহ এখানে কি হচ্ছে, এবং 4 সাইডে বিম, দেখো বিম গুলা কিন্তু 4 সাইডে বিম এবং 4 সাইডের টপ কিন্তু একই লেভেলে, তার মানে সাপোর্টে ডিরেক্টলি সাপোর্ট প্রোভাইড করবে, এই স্ল্যাবে ডিরেক্টলি সাপোর্ট প্রোভাইড করবে। কিন্তু এই যে প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখেছি সেটাতেও 4 সাইডেই বিম ছিল, দেখো এটাতেও 4 সাইডে বিম ছিল, কিন্তু এই যে এই ক্রস ডিরেকশনে বিডিএফ এবং এসি যে বিম, সেই বিম কিন্তু উপরে ছিল না, মানে স্ল্যাবের সাথে অ্যাটাচ ছিল না, যে কারণে এটাকে আমরা 4 সাইডে বিম সাপোর্ট আছে বলি নাই, বলেছি জাস্ট 2 সাইডে স্ল্যাব আছে। কিন্তু এই কনস্ট্রাকশনে এখানে আমরা যে কনস্ট্রাকশন ওইটা দেখছি, সেখানে দেখো 4 সাইডের বিমই কিন্তু এই যে একই লেভেল, 4 সাইডের বিমেরই টপ টপ ফেস একই লেভেলে থাকায় সাপোর্ট স্ল্যাবের সাথে অ্যাটাচ হওয়ায় স্ল্যাবকে সাপোর্ট প্রোভাইড করবে। তার মানে আমি এখানে বলতে পারি আমার এই স্ল্যাবের চারদিকে সাপোর্ট আছে, চারদিকে বিম আছে, এবং এটা তাহলে L2/L1 রেশিও নির্ণয় করতে হবে। এবং L2/L1 রেশিও আমরা নির্ণয় করতে গিয়ে দেখলাম যে L2/L1 রেশিও হচ্ছে 2-এর চেয়ে কম, কারণ 5/2 এটা হচ্ছে 1.25 হবে, এটা হবে 1.25, যা 2-এর চেয়ে কম, তাহলে নিশ্চয়ই টু ওয়ে অ্যাকশন হবে, টু ওয়ে স্ল্যাব হবে। তো টু ওয়ে স্ল্যাব হলে কি করব, জাস্ট এই যেরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টেনে ফেলবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টেনে ফেললাম। ওই সিডিটাও একই প্যানেল, তাহলে সিডি তেও নিশ্চয়ই টু ওয়ে অ্যাকশনে লোড ট্রান্সফার হবে, এবং এভাবে লাইন টেনে ফেলবো। তাহলে বিসি বিমের উপরে কোন এরিয়াটুকু লোড ট্রান্সফার হবে আলটিমেটলি, এই যে আমি দুই ভাবে আঁকি, দেখো এই পাশের এই লোডটুকু যাবে, আবার ডান পাশ থেকে এই যে এই এরিয়াটার লোডটুকুও যাবে, ঠিক আছে। তার মানে আমি বেসিক্যালি বলতে পারি মাঝখানে এই যে এই টোটাল উইডথের লোড যাবে, তাই না, মাঝখানে এই টোটাল উইডথের লোড যাবে। তো এই টোটাল উইডথটা কত হয়, 4 মিটারের হাফ হয়, দেখো এখানে এটুকু হয় 2 মিটার, আবার এই ডান পাশেও হয় 2 মিটার, তাহলে টোটাল এই উইডথটা হয় হচ্ছে 4 মিটার। তাহলে বিসি বিমের উপরে যে আমি লোড দেখাচ্ছি, দেখো সেটা হচ্ছে এটার টোটাল টোটাল লোড কতটুকু দেওয়া আছে, 2 কিলো নিউটন/স্কয়ার মিটার। আচ্ছা, বিসি থেকে কোশ্চেনে একটু একটু টুইস্টিং ইফেক্ট আছে, এইটা একটু ক্লিয়ার করতে হবে। আমার জাস্ট শুধুমাত্র এবিসিডি প্যানেল থেকে কতটুকু লোড বিসি এর উপরে আসতেছে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। কিন্তু যদি বলা হতো যে আসলে এই বিল্ডিং এ, মানে এই সিস্টেমে বিসি এর উপরে টোটাল কতটুকু এরিয়া লোড আসতেছে, তাহলে আমি এই টোটাল উইথটাই নিতাম। কিন্তু আমাকে শুধুমাত্র এবিসিডি থেকে কতটুকু লোড যাচ্ছে, মানে এই বাম পাশের পোর্শন থেকে কতটুকু লোড যাচ্ছে, শুধু সেইটা ক্যালকুলেট করতে বলা হচ্ছে। Determine the roof load within region ABCD that is transmitted to beam BC only. তার মানে ABCD বিম প্যানেল থেকে যে লোডটা আছে সেইটা, তাহলে সেইটার জন্য এই যে এই উইডথটা কতটুকু নিব আমি, সেটার জন্য উইডথ নেব হচ্ছে 2 মিটার। কিন্তু আমি যদি বিসি এর জন্য পুরা লোড নির্ণয় করতে চাই, তাহলে উইডথ নেব হচ্ছে 4 মিটার। রিমেম্বার, দুইটাই কিন্তু চাওয়া হতে পারে। তো এই জন্য তোমার এই যে আলটিমেটলি লোড এখানে যেটা নির্ণয় করলাম, প্রতি কিলো নিউটন প্রতি স্কয়ার মিটারে লোড ছিল হচ্ছে যে 2 কিলো নিউটন/স্কয়ার মিটার। তার সাথে জাস্ট এই যে উইড এখানে যে 2 মিটার যে আসলো সেটা গুণ করে দিলাম, তাহলে লোড হয়ে গেল এই যে 4 কিলো নিউটন/মিটার। এবং এটা যে যে ডিস্ট্রিবিউটেড লোড, দেখো মাঝখানে এই যে 2 মিটারে, যেহেতু ওইদিকে 4 মিটার আছে, আহ এখানে
আমার মনে হয় হয় ডাইমেনশন দিতে ভুল করেছে অথবা লিখতে ভুল করেছে, যে কোনো একটা হয়েছে আর কি। এটা ডেফিনেটলি এইটা হবে উল্টাটা, এটা হবে 2 মিটার আর এটা হবে 2 মিটার আর মাঝখানেরটা কিছু একটা হবে। এখানে যেহেতু ক্লিয়ার ডাইমেনশন দেওয়া নাই, আসলে ভুলটা এক্স্যাক্টলি ধরা যাচ্ছে না। বাট এটা যদি 2 মিটার হয়, এটাও 2 মিটার হতে হবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টানতে হবে, ঠিক আছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টানলে এটা এই যে হরাইজন্টালটা যদি 2 মিটার হয়, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হলে ভার্টিক্যালটাও 2 মিটার হতে হবে। যে কোনো একটা উল্টা হয়েছে আর কি ডাইমেনশন এখানে দেখাতে। তোমরা এটা কেয়ারফুলি নিও, বাট 2 মিটার যে হবে এটা নিশ্চিত, ঠিক আছে? তো ওইভাবে আমরা ট্রিবিউটারি এরিয়ার মাধ্যমে বিমের লোড অঙ্কন করে ফেলতে পারি। আজকের ক্লাসে পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে আমরা